আসসালামু আলাইকুম। মেডিভয়েস স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার সাজ্জাদ মাহমুদ, মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে। এই অনুষ্ঠানে কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা এসেছে, যে বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করতে পারি। কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা সরাসরি উত্তর দেব, আবার কিছু বিষয় আছে যেগুলো হয়তোবা রোগী দেখে বোঝা যেতে পারে আসলে তার সমস্যাটা প্রকৃতপক্ষে কী হতে পারে। যেহেতু এখানে কিছু জিজ্ঞাসা শুধু লিখিত আকারে আসছে, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা এতে উপকৃত হবেন। উনি লিখেছেন, স্যার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। আমি নাসিবা বেগম, বয়স 42 বছর। আমার অনেক দিন ধরেই গলার ভিতরে প্রায় চুলকায়, খুসখুসে ভাব থাকে। কথা বলতে গেলে মাঝে মাঝে কাশি আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডাক্তারকে দেখিয়েছিলাম, উনি কিছু ঔষধ দিয়েছেন, কিন্তু তেমন কোনো উপকার পাইনি। দয়া করে বলবেন কী কারণে এটা হচ্ছে। ধন্যবাদ মিসেস নাসিমা বেগম আপনার এই প্রশ্নের জন্য। আপনি যে বিষয়টা নিয়ে কথা বলছেন, আপনার গলায় প্রায়ই চুলকায় এবং খুসখুস ভাব থাকে, তার মানে হচ্ছে আপনার একটা কাশির ভাব থাকে, যেটাতে আসলে একটু শুকনো কাশি টাইপের, এবং কথা বলতে গেলেও মাঝে মাঝে কাশি আসে, এবং এই কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনি দেখিয়েছিলেন, কিছু ওষুধ দিয়েছেন। এই ক্ষেত্রে আমার মনে হয় আপনাকে, যেহেতু বিষয়টা অনেক দিন ধরে বলতেছেন আপনি, এবং সুনির্দিষ্ট যদি বলতে পারতেন যে কত মাস, সপ্তাহ নাকি বছর, তাহলে হয়তোবা আমরা এই বিষয়টা আরও বিস্তারিত আলাপ করতে পারতাম। তারপরেও যদি বলে থাকি, যদি এটা মাসের বেশি হয়ে থাকে এবং শুধুমাত্র চুলকায়, সাথে আপনাকে চিন্তা করতে হবে যে এখানে আপনার কি কোনো জ্বর থাকে অথবা আপনার শরীরের ওজন কমে যাচ্ছে। সেসব ক্ষেত্রে হলে আপনাকে আবারও ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনি আবারও এই বিষয়টা নিয়ে আলাপ করতে হবে। আর যদি এমন হয় যে শুধুমাত্র আপনার গলা চুলকায়, খুসখুসে ভাব থাকে, সেক্ষেত্রে আমরা দুইটা জিনিস চিন্তা করতে পারি। একটা হচ্ছে কফ ভ্যারিয়েন্ট অ্যাজমা নামে, বা হাঁপানির একটা ভাব থাকে যেখানে শুধু কাশি দিয়ে এটার উপসর্গটা বোঝা যায়। সেক্ষেত্রে আপনাকে অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ, যেমন ফেক্সোফেনাডিন একটা ট্যাবলেট হতে পারে, সেটা খেতে পারেন। আপনি ঠান্ডা এবং ধুলাবালি থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে পারেন, এতে করে আপনার কিছুটা উপকার হতে পারে। আরেকটা হচ্ছে যে একটা যদি কোনো ভাইরাল ইনফেকশন হয়, রিসেন্টলি হয়তো আপনার 2-1 মাস আগে হয়েছিল, তার একটা সিকোয়েন্সিয়াল বা পরবর্তী উপসর্গ হিসাবে আপনার এই কাশিটা থাকতে পারে। সেক্ষেত্রেও একই ওষুধই আপনাকে হয়তো উপকার করবে। অনেক সময় আমরা এসব ক্ষেত্রে একটু হালকা গরম পানি দিয়ে গার্গল করতে বলি, এতে করে আপনি কিছুটা উপকৃত হতে পারেন। আবার যদি গলার মধ্যে আপনার কোনো ইনফেকশন থাকে, যেমন টনসিলাইটিস, ক্রনিক টনসিলাইটিস নামক একটা রোগ থাকে, যেখানে হয়তো জ্বরটা অনেক আগে ছিল, এখন নেই, কিন্তু গলার কাশির ব্যাপারটা থেকে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনি হালকা গরম পানিতে গার্গল করলে এই জিনিসটাকে উপকার পেতে পারেন, সাময়িক উপকার পেতে পারেন। তবে দীর্ঘমেয়াদী উপকার পেতে হলে আপনাকে অবশ্যই নাক কান গলা কোনো বিশেষজ্ঞ ডাক্তার অথবা বক্ষব্যাধি বিশেষজ্ঞ কোনো ডাক্তারের সাথে শরণাপন্ন হতে হবে। তবে এখন যদি আমি বলি আপনি কি করবেন, প্রথমত ধুলাবালি এবং ঠান্ডা থেকে আপনি একটু নিরাপদ থাকবেন। আপনি চেষ্টা করবেন হালকা গরম পানি দিয়ে আদা, লবণ কিংবা লেবু মিশিয়ে গার্গল করতে পারেন। আর ফেক্সোফেনাডিন বা কিটোটিফেন জাতীয় ওষুধ যেগুলো বাজারে পাওয়া যায়, এটা ওভার দ্য কাউন্টার পাওয়ার সম্ভাবনা আছে, সেরকম আপনার যেহেতু 42 বছর বয়স, আপনি 120 মিলিগ্রামের একটা ওষুধ খেলে প্রতিদিন রাতে কিছুটা কম থাকতে পারে। কী কারণে হচ্ছে এবং করণীয় সম্পর্কে আপনি নিশ্চয়ই একটা উত্তর পেয়েছেন। আশা করা যায় আপনার এতে উপকার হবে। এরপরেও যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, আপনি পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যদি রেফার করে কোথাও আপনাকে পাঠায়, সেখানে দেখা করতে পারেন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ফারজানা রহমান, ওনার বয়স 33। উনি বলছেন, আমার প্রায় প্রস্রাবে জ্বালাপোড়া হয়, অনেক সময় জ্বর আসে, এটা বারবার কেন হয়? ডাক্তার দেখাতে হবে কি না, না এমনি এমনি ভালো হয়ে যাবে? খুবই সুন্দর একটা প্রশ্ন এবং খুব কমন প্রশ্ন। আমাদের দেশের মহিলাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো খুব ঘন ঘন হয়ে থাকে। এটা শুধু যে আপনারই হচ্ছে এরকম না, এরকম অনেক মহিলা আছেন যাদের প্রস্রাবে জ্বালাপোড়াটা খুব কমন ঘটনা, এবং অনেক সময় দেখা যায় তারা ডাক্তারের শরণাপন্ন হন, আবার কেউ কেউ হতে পারেন না। তবে আপনি যেসব কথা এখানে লিখেছেন, প্রস্রাবে জ্বালাপোড়া হওয়া এবং জ্বর হওয়া, এটা প্রস্রাবের ইনফেকশন অথবা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমরা বলে থাকি, ইউটিআই সংক্ষেপে বলে, ওই রোগটা হতে পারে। এটা হবার সম্ভাবনাই বেশি।
এক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। আপনাকে যে কাজটা করতে হতে পারে, প্রথমত আপনি একটা প্রস্রাবের ইউরিন রুটিন এক্সামিনেশন টেস্ট, সাথে ইউরিন কালচার সেন্সিটিভিটি, এই টেস্টটা করে তারপর ডাক্তারের সাথে দেখা করতে পারেন। হ্যাঁ, এটা বারবার কেন হয়? অবশ্যই বারবার কেন হয় এই ব্যাপারটা আপনাকে কিছু বিষয় এখন থেকেই মাথায় রাখতে হবে যে বারবার হওয়ার একটা বড় কারণ হতে পারে যদি আপনার কোনো ডায়াবেটিস থাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার শরীরে কমে গিয়ে থাকে, তাহলে হতে পারে। অথবা আপনি যদি এমন হয়ে থাকেন যে আপনি পানি কম খান, আপনার প্রস্রাব অনেক দীর্ঘক্ষণ ধরে রাখতে হয় বা সারাদিনে আপনার প্রস্রাব করার মতো পরিবেশ পান না, প্রস্রাবটাকে আটকে রাখতে হয়, সেক্ষেত্রে কিন্তু এরকম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাহলে বারবার হয় কেন, এটার উত্তর আপনি পাবেন এভাবে যে আপনাকে পানি বেশি করে খেতে হবে, আপনি প্রস্রাব আটকে রাখতে পারবেন না। যদি আপনি বয়স 33, আমি জানি না আপনি বিবাহিত কিনা, যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আর এমনি এমনি ভালো হয়ে যাবে না, আসলে এমনি এমনি ভালো হয় না। আপনি যখন অনেক বেশি পানি খাবেন তাহলে পানির সাথে ইনফেকশনটাকে একটু দূরীভূত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ইনফেকশন যদি অল্প থেকে যায় পরবর্তীতে এটা অনেক বেড়ে যেতে পারে। সেজন্য আপনার হয়তো বা কালচার সেন্সিটিভিটি অনুযায়ী অ্যান্টিবায়োটিক থেরাপি লাগতে পারে। এ ব্যাপারে আমি যেটা বলছি যে আপনি প্রথমেই পানি বেশি করে খাবেন এবং প্রস্রাব আটকাবেন না। দ্বিতীয়ত কালচার সেন্সিটিভিটি রিপোর্ট সহ একজন এমবিবিএস ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আমাদের পরবর্তী প্রশ্ন আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুন্সিগঞ্জ থেকে বলছি, আমার বয়স 28 বছর। গত 3 বছর ধরে আমার উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের সমস্যা আছে। কয়েকবার ডাক্তার দেখিয়েছি, নিয়মিত ওষুধও খাই। সমস্যা হলো প্রেশার এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসে না, কখনো বাড়ে কখনো কমে। আমি জানতে চাই এই অবস্থায় কি করণীয়? প্রেশার ঠিকভাবে নিয়ন্ত্রণে না আসার পেছনে কি অন্য কোনো কারণ থাকতে পারে? আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি জানি না আপনি এখানে সরাসরি আপনার নামও বলেননি কিংবা আপনি পুরুষ না মহিলা সে ব্যাপারেও বলেননি। তারপরও আপনি বলছেন যে আপনার গত 3 বছর ধরে উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল সমস্যা আছে। এটা খুব সুন্দর একটা সমস্যার কথা নিয়ে আসছেন। এই সমস্যাটা আসলে বাংলাদেশের অনেকেই এখন অল্প বয়সেই ভুগছেন। সেজন্য আপনি নিয়মিত ডাক্তার দেখিয়ে যাচ্ছেন এবং ওষুধও খাচ্ছেন, কিন্তু নিয়ন্ত্রণে আসতেছে না, কখনো বাড়ে কখনো কমে। আচ্ছা, প্রথমত উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল দুটোই হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, বা যেগুলো সংক্রামক জাতীয় কোনো অসুখ নয়। সো এই অসুখগুলো আপনাকে নিয়ন্ত্রণ করতে হলে আপনার লাইফস্টাইল মেজারমেন্ট বা আপনার যে প্রতিদিনের জীবনাচরণ, সেখানে আগে চেঞ্জ আনতে হবে। সেই পরিবর্তনটা কেমন? প্রথমত আপনার ডায়েট ঠিক থাকতে হবে। আপনি যেসব খাবার খাচ্ছেন সেসব খাবারে লবণের পরিমাণটা যদি বেশি থাকে, অথবা আপনি কোনো লবণ আলগা করে বা এক্সট্রা লবণ খান, তাহলে কিন্তু আপনার উচ্চ রক্তচাপ সহজে নিয়ন্ত্রণ হবে না। ওষুধ খাওয়ার পরেও সেটা অনেক বেড়ে যেতে পারে। আবার দেখা যাচ্ছে যে আপনি খাবার যখন খাচ্ছেন সেখানে অনেক বেশি ক্যালোরিযুক্ত খাবার আসতেছে, অনেক ফ্যাটি ফুড আসতেছে বা ফাস্ট ফুড যেগুলো আমরা বলি, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনার এই উচ্চ রক্তচাপ এবং কোলেস্ট্রল দুটাই বেড়ে যেতে পারে। আরেকটা বিষয় যেটা নিয়ে আমরা বলতে চাই সেটা হচ্ছে পর্যাপ্ত শাকসবজি না খাওয়া, এবং সাথে আপনার খাবারের সাথে যদি রেড মিট থাকে, যেমন গরুর মাংস কিংবা খাসির মাংস বা অন্য যেসব মাংসের ক্ষেত্রে আমাদের অনেক বেশি ফ্যাট থাকে, সেসব মাংসের ক্ষেত্রে কিন্তু আপনার যদি বেশি করে খান বা আপনি সাপ্তাহিক একটা নির্দিষ্ট পরিমাণের বেশি খান, তাহলে আমরা বলবো যে এটা হয়তো বা আপনার হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ এবং কোলেস্ট্রল দুটাকে বাড়িয়ে রাখতে পারে। এক্ষেত্রে নিয়মিত আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে শাকসবজি খাবারটাকে আপনি বাড়াবেন। সাথে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য লাল মাংস যেগুলো আছে সেগুলো খাবার কমিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনি সারা সপ্তাহে অথবা 100 থেকে 200 গ্রামের বেশি না যাওয়াই তাই এখন পর্যন্ত একটা রিকমেন্ডেশন। আর হচ্ছে আপনি এক্সারসাইজ করা লাগবে। এক্সারসাইজ বলতে হচ্ছে আমরা নিয়মিত যেটাকে বলি ব্যায়ামের ক্ষেত্রে, এসব রোগের ক্ষেত্রে রেগুলার একটা ব্যায়ামের মধ্যে আসা উচিত। রেগুলার ব্যায়ামটা এমনভাবে হতে হবে যেন আমরা মেডিকেল ল্যাঙ্গুয়েজ এটাকে বলি মডারেট অ্যারোবিক এক্সারসাইজ। মডারেট অ্যারোবিক এক্সারসাইজটা এমন যে আপনি প্রতিদিন সকালে বা বিকালে 30 মিনিটস বা 15 মিনিটস করে আপনি হাঁটাহাঁটি করবেন। সে হাঁটাটা এমন দ্রুত হাঁটবেন যেন আপনার শরীরটা একটু বুকের যে কাঁপুনিটা সেটা আপনি বুঝতে পারেন, কিংবা আপনার শরীরটা ঘামে। তো খুব গরমের দিনে তো আপনি অল্পতেই ঘেমে যাবেন, সেক্ষেত্রে আপনি
এমন পরিবেশনে ঘামবেন, হাঁটবেন যেন আপনার শরীরটা নড়াচড়া করে, আপনি বুঝতে পারেন যে আপনি হাঁটছেন। কিংবা অনেক সময় আমরা বলি যে আমি বাজারে যাচ্ছি, আমি হেঁটে ফেললাম। এটা হওয়া উচিত না। আসলে আপনি হাঁটবেন একদম রিল্যাক্স মোডে, যে আমি আমার স্বাস্থ্যের জন্য হাঁটছি, তাহলেই কিন্তু এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো কাজ করবে। আমরা যদিও বাজারে যাওয়া কিংবা স্কুলে যাওয়ার যে হাঁটাটাকে অনেক সময় অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু রিল্যাক্স মোড না হলে কিন্তু আপনার স্ট্রেসফুল হাঁটাই রয়ে গেল। সেক্ষেত্রে আপনার যে উপকার হওয়ার কথা ছিল, যে এখান থেকে হাইপারটেনশন বা কোলেস্ট্রলের যে ব্যাপারটাতে আপনি আরও বেশি উপকার পেতে পারতেন, হয়তো অতটা পাবেন না। কিন্তু একেবারে যে পাবেন না তা না। সেজন্য রেগুলার মডারেট অ্যারোবিক এক্সারসাইজ করবেন। আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণ না আসার পেছনে কিংবা হাইপারটেনশন নিয়ন্ত্রণ না আসার পেছনে আপনার যে ড্রাগগুলো খাচ্ছেন, আমি জানি না আপনি কী ওষুধ খাচ্ছেন, এখানে কিছু লিখেননি, সেই ওষুধের কিছুটা পরিবর্তন হতে পারে। তবে অবশ্যই আপনার সেকেন্ডারি হাইপারটেনশন, সেগুলো আমরা খুঁজে বের করতে হবে। সেকেন্ডারি হাইপারটেনশন যেমন আপনার কোনো কিডনি রোগ যদি আগে থেকে থাকে বা হাইপারটেনশনের কারণে কিডনি রোগ হয়ে থাকে, সেটা চেক আপ করা লাগবে। সাথে ডায়াবেটিস আছে কিনা সেই জিনিসটা দেখবেন। এবং কোলেস্টেরলের মাত্রাটা এখন নিয়ন্ত্রণে যদি থাকে, সেক্ষেত্রে নিয়ন্ত্রণে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও ঔষধের ডোজ বাড়াতে হতে পারে। এবং কোলেস্টেরলে আমাদের কিন্তু 4 রকমের কোলেস্টেরল আছে। যেমন টোটাল কোলেস্টেরলের মধ্যে শুধু কোলেস্টেরল এলডিএল, ভিএলডিএল, এইচডিএল এবং ট্রাইগ্লিসারাইড। এবং কোন কোলেস্টেরলটা বা কোন ফ্যাট আপনার জন্য বেশি, সেটার উপর নির্ভর করে কিন্তু ওষুধের পরিবর্তন আনতে হতে পারে। তো এক্ষেত্রে আপনি আবার নিজের কোলেস্ট্রলটা একবার চেক আপ করিয়ে একজন মেডিসিন বিশেষজ্ঞ অথবা যে কোনো এমবিবিএস ডাক্তারকে দেখালেও কিন্তু সেটা আপনি একটা পরামর্শ পেতে পারেন। আর হাইপারটেনশনের ব্যাপারে অনেক সময় আমরা মনে করি যে প্রেশার ওঠানামা করে। আসলে প্রেশারটা ওঠানামা কীভাবে করে সেটা বুঝতে হলে আপনাকে একটু প্রেশার মেজারমেন্টের ক্ষেত্রে একটু গুরুত্ব দিতে হবে। আমাদের সমাজে যে জিনিসটা প্রচলিত, আসলে আমরা প্রেশার মেজারমেন্টের ক্ষেত্রে অনেক সময় যে পরিবর্তনটা দরকার সেটা নিতে পারি না। যেমন একজন পেশেন্ট আসার সাথে সাথে আমি প্রেশার মেজারমেন্ট করবো না, বা দোকানে গেলেই অনেকেই মনে করে যে এক্ষুনি প্রেশারটা মেপে দাঁড়িয়ে প্রেশারটা মেপে ফেলে। এখানে নিয়মটা হচ্ছে যে ব্যক্তি প্রেশার মাপাতে চাচ্ছেন, ওনাকে ফার্স্টে এসে 5 থেকে 10 মিনিট বসে থাকতে হবে। একটা নির্দিষ্ট সময় উনি রিল্যাক্সলি বসবেন। তার আগ মুহূর্তে উনি কোনো স্মোকিং করবেন না, ক্যাফেন জাতীয় খাবার বা চা কফি এগুলো খেয়ে আসবেন না, বা হেভি কোনো মিল খেয়ে এসে প্রেশারটা মাপাবেন না, বা দৌড়ে এসে খুব হারিড অ্যাপ্রোচে খুব দ্রুত কোথাও বসে এসে প্রেশারটা মাপাবেন না। প্রেশার মাপানোর সময় উনি খুব রিল্যাক্সলি বসবেন কোনো চেয়ারে, এবং 2টা পা ক্রস করে যেন না বসেন, এবং রিল্যাক্স যখন বসবেন হাত এবং পা যেন সব একই সমতলে থাকে। সেই সাথে প্রেশার মাপানোর ক্ষেত্রে ওনাকে, যিনি মাপাচ্ছেন ওনাকে খেয়াল রাখতে হবে যেন তার হাতের, যেই হাতে মাপবেন সেই হাতের কাফ যেটা আছে তার মেজারমেন্টের সাথে সামঞ্জস্য থাকে। এবং হাতটা থাকবে হচ্ছে, হাতের আর্মটা থাকবে হার্ট লেভেলে। যেহেতু এখন আমরা ডিজিটাল মেশিনে বা স্মিগমো ম্যানোমিটার দিয়ে মাপাই, সেক্ষেত্রে আসলে ম্যানোমিটারটা হার্ট লেভেলে রাখাটা এখন প্রয়োজন হয় না। সো এই ধরনের কিছু বিষয় আছে যেগুলো প্রেশার মেজারমেন্টের আগে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সুতরাং প্রেশার মেজারমেন্ট করার সময় আপনি খুব হারিড অ্যাপ্রোচে যাবেন না, এবং খুব রিল্যাক্স রাখার চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন প্রেশার মেজারমেন্ট যেন একজন গ্র্যাজুয়েট ডক্টর দিয়েই করানো যায়। অনেক সময় ফার্মেসিতে বা অন্য কোথাও যখন মাপান, তখন কিন্তু আসলে এর ওঠানামাটা আমরা 100% কারেক্টলি বুঝতে পারি না। আর প্রেশার মেজারমেন্ট করার জন্য আপনার সবচেয়ে ভালো সময় হচ্ছে বাসায় যখন আপনি থাকেন, তখন রিল্যাক্স মোডে যখন থাকবেন, তখন কোনো ডিজিটাল মেশিন দিয়ে যদি মাপাতে থাকেন এবং সেটা আপনি লিখে রাখেন, তাহলে সেই প্রেশারটা দেখে ডক্টরের সাথে ডিসকাস করলে উনি বুঝতে পারবেন যে আসলে আপনার হোম যে ব্লাড প্রেশার সেটা কত থাকে। তাহলে বাসায় যেটা থাকবে সেটাই আসল ব্লাড প্রেশার, সে তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের চিকিৎসাটা চলবে। তাহলে আমি যদি ইন শর্ট আপনাকে বলি, ব্লাড প্রেশার মেজারমেন্টের একটা ব্যাপার আছে, সাথে আপনার নিয়ন্ত্রণের জন্য খাবারের ব্যাপারটাকে আপনি এখন থেকে খেয়াল রাখবেন। খাবারে এক্সট্রা লবণ যেন না হয়, আপনার জন্য এক্সারসাইজটা ঠিকমতো হয়। আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে আপনাকে অবশ্যই প্রতিদিন একটা ভালো ঘুমের ব্যবস্থা করতে হবে। অনেক সময় দেখা যায় আমরা স্মার্টফোন ইউজ করি, ভালো করে ঘুম হয় না, কিংবা খুব স্ট্রেসফুল লাইফ লিড করি, অল্প সময় ঘুম হয়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে, যারা নাক ডাকার অভ্যাস থাকে তাদেরও কিন্তু এরকম ওষুধ খাওয়ার পরেও তাদের এই প্রেশারটা কন্ট্রোল হবে না, এমন একটা সমস্যা থাকতে পারে। সো নাক ডাকেন কিনা সেটাও আপনাকে নিয়ন্ত্রণের জন্য আলাদা করে ব্যবস্থা নিতে হবে। আশা করি আপনি প্রশ্নের উত্তরটি পেয়েছেন। এরপরেও যদি কোনো সমস্যা হয়, স্থানীয় কোনো ডাক্তারের সাথে আপনি পরামর্শ নিতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার হাই প্রেশার ওষুধ খেলে ঘুম আসতে চায় না, মাথা ঝিমঝিম করে, এটা কি ওষুধের সাইড এফেক্ট হয়? করণীয় কি? আচ্ছা, আপনি যদি প্রেশারের ওষুধটা কি খাচ্ছেন সেটা লিখে দিতে পারতেন, তাহলে হয়তোবা আমরা বুঝতে পারতাম তার সাইড এফেক্ট কিনা।
হ্যাঁ, কিছু কিছু ওষুধের সাইড ইফেক্টে মাথা ঝিমঝিম করতে পারে। এখন আপনি ওষুধটা কোন বেলায় খাচ্ছেন তার উপরে অনেক সময় নির্ভর করে। আমরা ইউজুয়ালি প্রেশারের ওষুধ বিটা ব্লকার জাতীয় ওষুধগুলো অনেক সময় সকালবেলা দেই, বাট অন্যান্য যে ওষুধ অ্যাকর্ডিং টু আপনার টাইমিং সেটা রাতের বেলা দেওয়াটাই বেটার। কখনো কখনো সকালবেলাও দেওয়া যেতে পারে। তবে মাথা ঝিমঝিম যদি করে কোন সময়টায় করে, যদি আপনার মনে হয় যে না সকালবেলা করে, তাহলে হয়তো বা প্রেশারের ঔষধের একটা ইম্পর্টেন্ট থাকতে পারে, একটা ইস্যু থাকতে পারে। আরেকটা হচ্ছে সাইড ইফেক্ট কোন ওষুধের কখন হয় সেটা বুঝতে হলে আপনাকে ঔষধ খাওয়ার ওই প্রেশারের ওষুধের হাফ লাইফ অনুযায়ী আপনার অবস্থান বুঝতে হবে যে আপনি কোন সময়টার মধ্যে আপনার ওষুধটা খাচ্ছেন এবং কখন ঝিমঝিম করছে। এমনও হতে পারে যে ওই প্রেশারে আপনার প্রেশার কন্ট্রোল হচ্ছে না। প্রেশার কন্ট্রোল না হলে কিন্তু উচ্চ রক্তচাপের জন্য মাথা ঝিমঝিম করতে পারে। আরেকটা হচ্ছে রাতে ঘুম আসতে চায় না। আপনি বলছেন যে প্রেশারের ওষুধ খেলে রাতে ঘুম আসতে চায় না। আসলে এমন কোনো ঔষধ নাই যেটাতে রাতে ঘুম আলাদা করে চেঞ্জ করে দিবে। তারপরেও আপনি, আমার মনে হয়, ওষুধের নামটা লিখে যদি কখনো আমাদেরকে জানাতে পারতেন তাহলে হয়তো আমরা এই ব্যাপারে করতাম। তো করণীয় হচ্ছে আপনি এই ওষুধটা কিছুদিন অফ রাখতে পারেন এবং ওষুধটা আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটা পরিবর্তন করে দেখতে পারেন। সেক্ষেত্রে হয়তো বা আপনার এটা একটা ঝিমঝিমের যে ব্যাপারটা এবং ঘুম সমস্যা যেটা সমাধান হতে পারে। আমাদের আরেকটি প্রশ্ন আসছে সেখানে, আসসালামু আলাইকুম, আমার বয়স 22 বছর, প্রায় 1.5 বছর ধরে মাসে 8 থেকে 10 বার স্বপ্নদোষ হয়। জার্নাইট সিরাপ খাইলে কখনো কমে, কখনো খাইলেও হয়। আগে খারাপ অভ্যাস ছিল, বর্তমানে নাই, এখন করে নাকি? প্রথম কথা হচ্ছে, আপনি 22 বছর বয়সে যেই বিষয়টা স্বপ্নদোষের যে সমস্যাটার কথা বলছেন, এটা আসলে 22 বছর বয়সে এমনিতেই হতে পারে। এটাকে আপনি এটা দোষ হিসাবে নেওয়ার কিছু নেই, বা এটা যদি আপনি ইচ্ছা মতো করে করছেন সেটাও না। এটা একটা ন্যাচারাল ফেনোমেনন। যখন ছেলেদের একটা প্রাপ্তবয়স্কের সময় হয় তখন থেকে এটা হতে পারে। তো এইসব ক্ষেত্রে আপনি ন্যাচারাল জিনিসটাকে কোনো ঔষধ খেয়ে আলাদা করে চেঞ্জ করার মতো কোনো অবস্থা তৈরি করার উচিত না। আর যদি আপনি যেসব ব্যাপারে জিজ্ঞেস করেছেন যে এখন করণীয় কি, এখন করণীয় হচ্ছে যে আপনি ঠিকঠাক মতো ঘুমান, খাওয়া দাওয়া করেন, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর যেহেতু 22 বছর বয়স হয়েছে, যদি সুযোগ থাকে আপনি বিবাহ করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ বিষয়টা হয়তো বা ঠিক হয়ে যাবে। আমাদের পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, গত রমজান মাস থেকে আমার পাইলসের সমস্যা হয়, অথচ আমার স্টুল নর্মাল, ফিনকি দিয়ে রক্ত যায়। গত বছর একজন ডাক্তারের পরামর্শ নিচের ওষুধ খেয়েছিলাম, উনি ওষুধের নাম লিখে দিয়েছেন, আমি জানাচ্ছি। তখন ভালো হয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ। এই বছর রোজা রাখার পর থেকেই ব্লাড শুরু হয়েছে, প্রত্যেকবারই যে ব্লাড যাচ্ছে বন্ধ হচ্ছে না, ফিনকি দিয়ে ফ্রেশ ব্লাড যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। আমি আপনার সমস্যাটি বুঝতে পেরেছি। আপনার যে পাইলসের সমস্যা হয় অথচ স্টুল নর্মাল। হ্যাঁ, আমরা যেটা মনে করি যে পাইলসের সমস্যা মানে হচ্ছে রক্ত যাবে, অবশ্যই। এখানে পায়ুপথের যে রক্তনালীগুলো, এগুলো ফুলে যায়, ফুলে গিয়ে সেসব রক্তনালী বা শিরা যেসব আছে, আমাদের ধমনী শিরার ওইখানে একটা কম্বিনেশন থাকে, শিরাগুলো ফুলে গিয়ে সেখান থেকে ফেটে গিয়ে রক্ত বের হয়। তো এই ফাটাটা সাধারণত হয় যাদের কনস্টিপেশন থাকে বা কোষ্ঠকাঠিন্য থাকে, তাদের বেশি হয়। সো কোষ্ঠকাঠিন্য আপনি মনে করছেন হয়তো নাই, কিন্তু আপনাকে অনেক সময় স্টুল নর্মাল থাকলেও প্রেশার দেওয়া লাগছে। যদি প্রেশার দেওয়ার কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু আপনার এরকম রক্ত আসতে পারে। তাহলে আমরা বলবো যে প্রথমেই আপনি আপনার যে প্রেশার, যে সমস্যাটা হয়, আপনার পায়ুপথের দিকে মলত্যাগ করার সময় খুব বেশি জোরে চাপ দিলে কিন্তু এই ফিনকি দিয়ে রক্ত আসতে পারে। দ্বিতীয়ত, একবার যখন সেখানে ব্লিডিং হয়, তো সেই জায়গাটা স্বভাবতই একটু ঘা হয়ে থাকতে পারে, বা তার ঘাটা ঠিকমতো না শুকালে তখন আবার যখন একটা প্রেশার পায়, যে কোনো দিন প্রেশার পেলে আবার তখন এটা রিব্লিডিং বা পুনরায় রক্তপাত হতে পারে। তো সেটা বন্ধ করার জন্য কিন্তু আপনাকে প্রথম হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং শাকসবজি জাতীয় খাবার খেতে হবে। শাকসবজি জাতীয় খাবার খেলে আপনার যেটা হবে, ভেজিটেবলের মধ্যে ফাইবার থাকে, সেই ফাইবারগুলো আমাদের স্টুলের বাল্কটাকে বাড়িয়ে খুব দ্রুত স্টুলটাকে বের করে দেয়, যার ফলে খুব প্রেশার দেওয়ার প্রয়োজন হয় না।
আরেকটা হচ্ছে আপনার যদি বলেন যে নর্মাল আছে আমার স্টুল, যেটা আমরা অনেক সময় ল্যাকটোলোজ বা অন্য কোনো সিরাপ যেগুলো স্টুলকে আরও নরম করে দেয় সেসব খাওয়ার পরেও কিন্তু প্রেশার থাকতে পারে। সেই প্রেশারটাকে কমানোর জন্য হলেও কি আপনাকে বাল্ক বাড়ানোর জন্য যে শাকসবজিত খাবারগুলোতে ফলমূলে চলে আসতে হবে, এবং এমন কোনো খাবার খাবেন না যেটাকে স্টুলটাকে খুব প্রেশার দিয়ে বের করার মতো অবস্থা তৈরি করে, বা এমন হয় যে আপনি টয়লেট যখন পাচ্ছে ওই সময়টা করছে না, পরবর্তীতে যখন সিচুয়েশন অ্যালাউ করে তখন করতে যান, তখন কিন্তু আলটিমেটলি আপনাকে তখন ওই প্রেশার ক্রিয়েটের একটা অবস্থা তৈরি হতে পারে। কিছুদিন ধরেই প্রায় হাত পা চাবাচাবি করে, মনে হয় যেন সব সময় জ্বলে, মাথা ঝিমঝিম করে, মাঝে মাঝে বুকে ধুকধুক করে, বুকটা ফাঁকা ফাঁকা মনে হয়। আমার বড় কোনো ধরনের অসুখ হয়েছে কি করণীয় একটু পরামর্শ পেলে উপকৃত হতাম। ধন্যবাদ বোন সুমাইয়া আক্তার। আপনি যে বিষয়টা নিয়ে কথা বলছেন, আপনার বয়স 38 বছর, এই সমস্যা অনেকের হয়ে থাকে, অনেক মহিলাদেরই হয়ে থাকে, আমরা আমাদের কর্মক্ষেত্রে প্রায় পেয়ে থাকি। তো এর বিভিন্ন কারণ থাকে। এর একটা বড় কারণ হতে পারে যে আপনি জিজ্ঞেস করছেন বড় কোনো অসুখ হয়েছে কিনা। প্রথমত আপনার বড় অসুখ হয়েছে কিনা এটার জন্য আপনাকে ফিজিক্যালি একবার পরীক্ষা করে দেখা দরকার। আপনার হাইপারটেনশন বা ডায়াবেটিস আছে কিনা এটা জানা খুবই জরুরি দরকার। এটা ছাড়াও বা কোলেস্টেরল যেটা বলি ডিসলিপিডিমিয়া ওই ধরনের কোনো প্রবলেম আছে কিনা, কিংবা আপনার অনেক সময় দেখা যায় যে থাইরয়েডের সমস্যা হলে এরকম সমস্যা হতে পারে যে হাত পা চাবাচাবি করে এবং জ্বলে। সেক্ষেত্রে এটা ছাড়াও যদি এমন হয় যে আপনার যদিও হার্টের কোনো সমস্যা সরাসরি এরকম করার কথা না, তারপরেও আমরা এক্ষেত্রে একটা ইসিজি করে দেখতে পারি। আপনার হাইপারটেনশনের পাশাপাশি হার্টের মধ্যে চাপ থাকে কিনা সেটাও দেখা দরকার। আরেকটা আপনার সবগুলোর সাথে যেটা মিলে আমার কাছে মনে হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার বা উদ্বিগ্নতা, এই বিষয়টাও একটা আপনার জন্য সমস্যা হতে পারে। তো উদ্বিগ্নতা যদি আপনার জন্য হয় সেক্ষেত্রে আপনি কী বিষয়টা নিয়ে খুব বেশি স্ট্রেস ফিল করেন বা উদ্বিগ্ন থাকেন সেইটা সমাধান করার চেষ্টা করবেন। আপনার নিয়মিত সময় মতো এবং পর্যাপ্ত ঘুম হয় কিনা সেটা খেয়াল রাখতে হবে। এটা ছাড়াও আমাদের শরীরে অনেক সময় ছোটোখাটো ইনফেকশান থাকে, যেমন একটু আগে একটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম যে প্রস্রাবে জ্বালাপোড়া ছিল। প্রস্রাবে ইনফেকশন থাকলে অনেক সময় সিস্টাইটিস নামক যে সমস্যাগুলো থাকে, প্রস্রাবের সমস্যার চাইতে দেখেন সারা শরীরেই এ ধরনের একটা সমস্যা তৈরি হতে পারে আপনি যেটা বলছেন। তো সেক্ষেত্রে আমাদের প্রস্রাবের একটা ইউরিন রুটিন এক্সামিনেশন করে দেখা যেতে পারে যে তা সেখানে কোনো অসুবিধা আছে কিনা, সেটা সেই অনুযায়ী তখন পরামর্শ দেওয়া যাবে। এখন আপনার জন্য প্রথম পরামর্শ হচ্ছে আপনি একটা স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে চেষ্টা করুন। যে আপনার কোনো বিষয় যদি খুব বেশি উদ্বিগ্নতা থাকে সেটা থেকে আপনি বিরত থাকবেন, আপনার যেন ঠিকঠাক মতো ঘুম হয় সেটা খেয়াল রাখবেন, আর আপনার ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসটা একটু চেক আপ করিয়ে দেখবেন, সাথে প্রস্রাবের একটা ইউরিন আরই করাবেন। এরপরেও যদি আপনি সমস্যা মনে করেন তাহলে আমরা সাধারণত এসব ক্ষেত্রে যদি আপনার কোনো অ্যাজমা না থেকে থাকে বা হার্টের বড় ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে আপনি প্রতিদিন সকালে একটা করে প্রোপানোলল 10 মিলিগ্রামের একটা ট্যাবলেট খেতে পারেন। তখন আপনার যে বুক ধকফুক করার যে সমস্যাটা সেটা হয়তো বা কমে আসবে। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন প্রথমে, যাতে আপনার অ্যাজমা বা অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা দেখে নিতে হবে। আশা করি আপনি এ থেকে একটু কিছুটা উপকৃত হলেও হতে পারেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে আপনি কোনো মেডিসিন বিশেষজ্ঞ দেখিয়ে অথবা একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে শরণাপন্ন হয়ে বিষয়টা নিয়ে আলাপ করতে পারেন। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। হয়তো আপনি এখান থেকে সরাসরি রোগের চিকিৎসা নাও পেতে পারেন। এমনও হতে পারে যে আপনার রোগটা এমন পর্যায়ে আছে যে সামান্য একটু আপনার ফিজিক্যাল এক্সামিনেশান বা সরাসরি ডাক্তারের সাথে যোগাযোগ করলে সেই বিষয়টা আরও ক্লিয়ার হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি কোনো বিষয় মনে করেন যে না এখান থেকে আপনার সমস্যার সমাধান হচ্ছে না, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার নিকটস্থ কোনো ডাক্তারকে আগে দেখালে ওনাদের যে পরামর্শ সেই অনুযায়ী চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মেডিভয়েসের স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে সংযুক্ত হবার জন্য। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।